আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। এদিকে আখেরি মোনাজাতের পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফেরেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পাননি তারা পায়ে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা হন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়ে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। দোয়া শেষে লাখো মুসল্লি ফিরতে শুরু করেন। গণপরিবহনের চলাচল সীমিত করায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরে বাস, পিকআপ ভ্যান, ট্রাক যে যেভাবে পেরেছেন রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অনেকে ইজতেমা থেকেই দিনের কাজে বের হয়েছেন, তবে যানবাহনে চড়তে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। গাড়িগুলা বন্ধ করে দেয়, এই পুরাটা আসতে 6 কিলোমিটার, আবার এই যে যাইতাছি 6 কিলোমিটার। এই যে আমাদের একটা ভোগান্তি, আসলে গাড়িগুলো আর একটু পরে বন্ধ করলে সুবিধা হয় যাইতে, যেহেতু আমরা আসি এত দূর দূরার থেকে। সরকারি বিআরটিসি তারাও দুর্নীতি করতেছে, 10 টাকার ভাড়া তারাও বলতেছে 100 টাকা হলে উঠেন নালে না। মোহাম্মদপুর বাস ডিপো বিআরটিসি তারা পার 100 টাকা, যেখানে নামেন আমি বলছি যে আমি এয়ারপোর্টে নামো 100 টাকা। ফিরতি পথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সেবা চালু করা হয়। উপচে পড়া ভিড়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন অনেকে। দিনের পথে মেহনতকারীদের এ কষ্ট তুচ্ছ বলে জানান তারা। আরো যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। এখান থেকে আমরা অনেক সবক পাইছি, যে সবকের মাধ্যমে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন অনেক উন্নতি করতে পারবো। আবারও বিশ্ব ইজতেমার ময়দানে এসে ইসলামের দ্বীনি শিক্ষা নিয়ে আমল করার আশা মুসল্লিদের। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে 2 ধাপে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যাতে অংশ নেবে 22 জেলা ও ঢাকা জেলার বাকি অংশের মুসল্লিরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন, ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। সড়কে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল এবং চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে একই দাবিতে গতকাল শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আহতরা। চিকিৎসা দিতে হবে, যাদের হাত নাই, পাও নাই, নষ্ট হয়ে যাচ্ছে, যাদের এক হাত করে নষ্ট হয়ে যাচ্ছে, তারা বিছানায় কাতরাচ্ছে, তাদেরকে বিদেশ পাঠাতে হবে, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি নূরের সাথে কথা বলছি। নূর, বিক্ষোভকারীদের দাবি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা, বিক্ষোভকারী যারা এখানে বিক্ষোভ করছেন তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দ্বারা নানাভাবে আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ এখনও শরীরের মধ্যে শত শত পিলেট বা বুলেট তাদের শরীরের মধ্যে রয়েছে। অসহ্য যন্ত্রণায় তারা কাতরাচ্ছেন। তারা বলছেন আসলে সরকারের পক্ষ থেকে যেই ধরনের সুবিধা তাদের পাবার কথা ছিল, যেই ধরনের সুচিকিৎসা তাদের পাবার কথা ছিল, সরকার সেটি দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর আগেও বেশ কয়েক দফায় তারা আন্দোলন করেছেন, তখন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা এসে এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাদের সেই আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন আজকে এখানটায় যারা যে সকল আহত আন্দোলনে নেমেছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন এই শ্যামলীর মোড়টিতে। তারা আমাদেরকে জানিয়েছেন এখন আর তারা আশ্বাস চান না, তারা একেবারে সত্যিকার অর্থে তাদের
সুচিকিৎসা নিশ্চিত করার যে দাবি সেই দাবিটি জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন আসলে অনেকেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদেরকে পুনর্বাসন করতে হবে, কাজের সুযোগ দিতে হবে এবং স্থায়ীভাবে চিকিৎসা সহ অন্যান্য খরচ দিতে হবে। তারা বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের প্রতিনিয়ত যে খরচ হচ্ছে সেই খরচও সেখান থেকে উঠিয়ে দেওয়া পোষানো সম্ভব হচ্ছে না। আরও বেশি অন্য জায়গা থেকে তারা চিকিৎসার সরঞ্জামাদি কিনছেন, ওষুধ কিনতে হচ্ছে, এর ফলে তাদের খরচ অনেক বেশি হচ্ছে। এবং আরও একটি বিষয় তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের এখন পর্যন্ত কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি। তারা জুলাইয়ের ঘোষণাপত্রকে নির্দেশ করছেন যে সেই ঘোষণাপত্র ছাড়া আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়নি। এর ফলে তারা ভয়ে আছেন যে কোনো সময় তাদেরকে যে কোনো সরকার এসে আবারও কোনো ধরনের কারাবন্দী করতে পারেন। এজন্য তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এজন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে তাদের সেই স্বীকৃতিটি যেন দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হয় এবং অন্যান্য যেই সুচিকিৎসা সহ পুনর্বাসন সহ তারা আজকে 3 দফা দাবিতে মূলত এখানে আন্দোলন করছেন, সেই 3 দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিতা, আগারগাঁ থেকে যাচ্ছিলাম জুলাই আহতদের বিক্ষোভের খবর। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা। যদি তৌহিদুল ইসলামের মতো যুবকদের অন্যায়ভাবে জীবন দিতে হয় তবে জুলাই বিপ্লবের শহীদ আহতদের রক্ত দেওয়া বৃথা যাবে। তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে হত্যা করার পেছনে স্বৈরাচারের দোসরদের হাত থাকতে পারে বলে ধারণা আইনজীবী নেতাদের। তাদের দাবি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। অবিলম্বে যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন আইনজীবী ফোরামের নেতারা। পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্যের অভাবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না সরকার। এজন্য সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিশন গঠন করা সহ সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে বণিক বার্তা আয়োজিত সেমিনারে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে বাজার তত্ত্বাবধানের কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুচরা বাজারের মতো আমদানিকৃত পণ্যের বাজারে তদারকির অভাব রয়েছে। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের তথ্যগত ঘাটতি রয়েছে। এক্ষেত্রে ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরির পরামর্শ দেন নীতি নির্ধারকরা। এ সময় পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় কমানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। আর রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মূল্য কমানো সহ বিভিন্ন দাবিতে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। আমদানি মূল্য কমানো সহ কয়েকটি দাবিতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। বিসিবির সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও 1 বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। গত বছরের 12 ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের কাছে শনিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। নির্বাচকের পদ ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই থাকার সম্ভাবনা বেশি সাবেক এই ক্রিকেটারের। দেখা যেতে পারে কোচিংয়েও। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।